নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিজয়ী। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করছি আজকের গল্প বিজয়ী। গল্প পাঠে আমি রুমা। ননীগোপালের অন্তর্জীবনের গোপন ইতিহাসটি উদ্ঘাটিত করিতে গিয়া কেবলই ভয় হইতেছে। তাহার ভিতর ও বাহিরের এই বৈষম্য লোকের বিশ্বাসযোগ্য হইবে কিনা। প্রসন্ন হ্রদের গুঁড়ো তলদেশে যে সকল ভীষণ নক্র ঘুরিয়া বেড়ায়, তীরে দাঁড়াইয়া তাহাদের কোনো সন্ধানই পাওয়া যায় না। ননীগোপালের সুন্দর বলিষ্ঠ দেহ ও সুশ্রী কিশোর মুখখানা দেখিয়াও কেহ সন্দেহ করিত না যে কি দুর্যে ও দুর্বলতার সহিত সে অহরহ যুদ্ধ করিতেছে। যে নক্রটি ননীগোপালের দেহ মনের মধ্যে অটল আসন গাড়িয়া বসিয়াছিল, তাহার নাম ভয়। আহার নিদ্রা ভয় ইত্যাদি কয়েকটি বৃত্তি জীবমাত্রের পক্ষেই স্বাভাবিক বলিয়া নির্দিষ্ট হইয়াছে। ইহাদের কবল হইতে সম্পূর্ণরূপে মুক্তি পাইতে বড় একটা কাহাকেও দেখা যায় না। কিন্তু ননীগোপালকে ওই ভয় বস্তুটি ছেলেবেলা হইতে একটু বিশেষ করিয়া চাপিয়া ধরিয়াছিল। কি করিয়া কখন ইহার প্রথম উন্মেষ হইল তাহা বলা শক্ত। শিশু কখন তাহার একান্ত সহজ নির্ভীকতা বিসর্জন দিয়া বিড়াল দেখিয়া বা অন্ধকারে ভয় পাইতে আরম্ভ করে, তাহা বিশেষজ্ঞ পণ্ডিতেরা নিশ্চয়ই বলিতে পারিবেন। আমার বিশ্বাস ননী মাতৃস্তন্য ও পিতৃরক্তের সহিত এই পরম পদার্থটি উত্তরাধিকার সূত্রে লাভ করিয়াছিল। সে যাক, শুধু ননীর মাতা পিতার অকারণ গ্লানি করিলে চলিবে কেন? ননী যখন 7 বৎসর বয়স, তখন তাহাদের শহরে একটা সার্কাস আসিয়াছিল। ননীর পরম বন্ধু বিশু আসিয়া চুপি চুপি বলিল, ননে, বাঘ দেখতে যাবি? সার্কাসে অনেক বাঘ এসেছে, 1 পয়সা দিলেই দেখতে দেয়। তোর মার কাছ থেকে 2 পয়সা নিয়ে আয়, দুজনে দেখব। ননী উৎসাহে লাফাইয়া উঠিয়া বলিল, আচ্ছা, এক্ষুনি আনছি। বিশু সাবধান করিয়া দিল, বাঘের নাম করিসনি, তাহলে যেতে দেবে না। বলিস কাটি বরফ খাবো। পয়সা লইয়া 2 বন্ধু বাহির হইল। তারপর যথাসময়ে কাঁদিতে কাঁদিতে ননী একাকী বাড়ি ফিরিয়া আসিল। জননী ননীর কাপড় চোপড়ের অবস্থা দেখিয়া প্রথমটা তাহাকে খুব ঠেঙাইলেন। তারপর সেই সন্ধ্যাবেলা স্নান করাইয়া দিলেন। জেরায় প্রকাশ পাইল যে একটা বাঘ ননীকে দেখিয়া গাঁক করিয়া শব্দ করিয়াছিল। তাহাতেই এই বিপত্তি। ননীর জীবনে এই শেষ প্রকাশ্য লাঞ্ছনা। ইহার পর সে ভয় গোপন করিতে শিখিল। কিন্তু ননীর প্রাণে আর সুখ রহিল না। যত তাহার বয়স বাড়িতে লাগিল, ভীতিপ্রদ বস্তুর সংখ্যাও জগতে ততই অগণ্য হইয়া উঠিতে লাগিল। ক্রমে এমনই হইল যে গুরুজনের সম্মুখে যাইতে তাহার পা কাঁপে। হেডমাস্টার মহাশয়ের মুখের পানে চোখ তুলিতে প্রাণ শুকাইয়া যায়। যেদিকে সে চোখ ফিরায় সেই দিকেই যেন একটা বিভীষিকা হাঁ করিয়া দাঁড়াইয়া আছে। যখন তাহার বয়স 10 বৎসর, তখন একদিন সে স্কুল থেকে একাকী বাড়ি ফিরিতেছিল। এমন সময় পিছন হইতে কে তাহাকে ডাকিল। ননী ফিরিয়া দেখিল রতন। রতন ছেলেটা ননীর অপেক্ষা উঁচু ক্লাসে পড়ে বটে, কিন্তু সে প্যাকাটের মতো রোগা এবং অত্যন্ত পাজি। ননীর সহিত তাহার বড় সদ্ভাব ছিল না। তাহাকে আসিতে দেখিয়া তাহার বুকের ভিতরটা ধড়াস ধড়াস করিতে লাগিল। একবার ভাবিল দৌড়িয়া পালায়, কিন্তু ভয়ের বাহ্য বিকাশ সে অনেকটা দমন করিয়াছিল, তাই পলাইল না, কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল। রতন কোনো প্রকার ভনিতা না করিয়া শটান বলিল, তোর এরোপ্লেনটা দে। ননী অনেক পরিশ্রম করিয়া বিস্তর মাথা খাটাইয়া একটি পিচবোর্ডের ছোট্ট এরোপ্লেন তৈরি করিয়াছিল। সেটিকে ছুঁড়িয়া দিলে ঘুরিতে ঘুরিতে ওপরে উঠিত, আবার চক্রাকারে নামিয়া আসিত। এটি নির্মাণ কার্য শেষ করিয়া আজ প্রথম সে স্কুলে আনিয়াছিল এবং চমৎকৃত বন্ধুবর্গের সম্মুখে এই অদ্ভুত যন্ত্রটির অত্যাশ্চর্য ক্রিয়াকলাপ দেখাইয়া নিরতিশয় ঈর্ষা ও
ও প্রশংসার পাত্র হইয়া উঠিয়াছিল। ননীকে চুপ করিয়া থাকিতে দেখিয়া রতন দাঁত মুখ খিচাইয়া বলিল, দিবি নে? শিগগির দে বলছি। প্রবল রোদনোচ্ছ্বাস সম্বরণ করিয়া ননী বলিল, আমি তৈরি করেছি, আমি তোমাকে দেব কেন? দিবি নে? আচ্ছা দাঁড়া তবে, বলিয়া রাস্তা হইতে এক মুঠা ধুলা তুলিয়া লইয়া বলিল, এক্ষুনি চোখে ধুলো দিয়ে দেব, কানা হয়ে যাবি, ভালো চাস তো দে বলছি। ননী এরোপ্লেনটা রাস্তার উপর ফেলিয়া দিয়া বিকৃত কণ্ঠে বলিল, এই নে, ভারী তো জিনিস, আবার আমি আর একটা তৈরি করে নেব। সেটা তুলিয়া লইয়া দাঁত বাহির করিয়া রতন বলিল, খবরদার বলছি, জিপ টেনে বার করব, ফের যদি একটা এরোপ্লেন তৈরি করিস। আমি একলা এরোপ্লেন ওড়াবো, আর কাউকে ওড়াতে দেব না। এই বলিয়া কাঠির মতো হাত পা অঙ্গভঙ্গি সহকারে নাড়িতে নাড়িতে শীষ দিতে দিতে রতন চলিয়া গেল। ননী বাড়ি ফিরিয়া বইগুলা ফেলিয়া দিয়া বিছানায় মুখ গুজিয়া শুইয়া পড়িল। শুধু যে এরোপ্লেনের শোকেই সে কাতর হইয়া পড়িয়াছিল তাহা নয়, দুর্বৃত্তের হাত হইতে নিজের সম্পত্তি রক্ষা করিবার জন্য অন্যান্য ছেলের মতো লড়াই করিবার ক্ষমতাও যে তাহার নাই, এই লজ্জাটাই তাহাকে সবচেয়ে বেশি পীড়া দিতে লাগিল। এই সমস্ত ছোটোখাটো ব্যাপার ছাড়াও ননীর পক্ষে সবচেয়ে ভয়ানক হইয়া দাঁড়াইয়াছিল সাহেব। কি করিয়া এই ভয়ের সৃষ্টি হইল বলা যায় না, কিন্তু লাল মুখ কিংবা সাদা চামড়া দেখিলেই ননীর মুখ শুকাইয়া তুলসী পাতা হইয়া যাইত। অকারণে বুকের ভিতর দূর দূর করিতে থাকিত। ননী নিজেকে বুঝাইবার চেষ্টা করিত, ভয়ের কিছু নাই, সাহেব তাহাকে খাইয়া ফেলিবে না, কিন্তু কোনো ফলই হইত না। কোন নীলকরের আমলের পূর্বপুরুষের রক্ত তাহার সমস্ত যুক্তিতর্ক ও বুদ্ধি বিবেচনাকে ভাসাইয়া দিত। স্কুলের হেডমাস্টার যখন ননীর বাবাকে লিখিলেন, ননীর মতো শান্তশিষ্ট নিরীহ ছেলে আমার স্কুলে আর নাই, আমি এবৎসর উহাকে গুড কন্ডাক্ট প্রাইজ দিব, তখন ননী লজ্জায় ও আত্মগ্লানিতে যেন মরিয়া গেল। এই প্রাইজ যে তাহার আন্তরিক শিষ্টতার জন্য নয়, তাহার ভীরুতার, দুষ্কৃতি করিবার অক্ষমতার পুরস্কার, তাহা পরিষ্কার করিয়া না বুঝিলেও উহা সুতীক্ষ্ণ লজ্জা তাহার বুকের মধ্যে বিধিয়া রহিল। নিজের যে দুর্বলতাকে সে অতি যত্নে লোকচক্ষু হইতে আড়াল করিয়া রাখিয়াছে, এই প্রাইজটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে উহা সকলের কাছে প্রকট হইয়া পড়িবে, কাহারও জানিতে বাকি থাকিবে না, তাহা ভাবিয়া তাহার নিজের মাথাটা দেওয়ালে ঠুকিয়া ছেঁচিয়া ফেলিবার ইচ্ছা হইল। সহিংসভাবে একটি কথা কেবলই তাহার মনে আনাগোনা করিতে লাগিল যে, প্রাইজ না পেয়ে যদি রত্নার মতন মিশন স্কুলের ছেলেদের ঢিল মারার জন্য বেত খেতুম, তাহলে কত ভালোই না হতো। এইভাবে ভয়সংকুল ম্রিয়মাণ দিনগুলি ননীর কাটিতে লাগিল। ননী 16 বছর বয়সে এমন একটা ঘটনা ঘটিল যাহাতে তাহার জীবনের উপর ধিক্কার জন্মিয়া গেল। আবার শহরে সার্কাস আসিয়াছে, এবার আর বাঘ দেখা নয়, স্কুলের ছেলেরা মিলিয়া আসল সার্কাস দেখিতে গেল। সেদিন ম্যাটিনে স্কুলের ছেলেদের কনসেশন ছিল। 8 আনার টিকিট কিনিয়া 1 টাকা চেয়ারে গিয়া বসিল। ননী একটা ভালো জায়গা দেখিয়া দল ছাড়িয়া একটু আলাদা হইয়া বসিল। সার্কাস আরম্ভ হইতে আর দেরি নাই, দর্শকের বসিবার স্থান সব ভরিয়া গিয়াছে। এমন সময় একজন ছোকরা সাহেব প্যান্টুলুনের পকেটে 2 হাত পুড়িয়া বেড়াইতে বেড়াইতে ননীর নিকটে আসিয়া দাঁড়াইল। বলিল, এই ওঠো, এটা আমার জায়গা। ননী ফ্যাল করিয়া তাহার মুখের পানে তাকাইয়া রহিল। সাহেব চেয়ারের পিঠে একটা নাড়া দিয়া বলিল, শুনতে পাচ্ছ, এটা আমার চেয়ার, ওঠো। ননীর মুখে তবু কথা নাই, তাহার গলা শুকাইয়া কাঠ হইয়া গিয়াছে। সাহেব তখন ঘাড়ের জামা ধরিয়া ননীকে তুলিয়া দিয়া নিজে চেয়ারটা অধিকার করিয়া বসিল। সমস্ত পৃথিবী ননীর চক্ষে অন্ধকার হইয়া গেল। আচ্ছন্নভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে হোঁচট খাইতে খাইতে বাহিরের দিকে চলিল। সার্কাস শুদ্ধ লোক
চক্ষু মেলিয়া এই দৃশ্যাভিনয় দেখিতেছিল। বিশু ননির কামিজ ধরিয়া টানিয়া চাপা গলায় বলিল, ছেড়ে দিলি, কিছু বললি নে? আমি হলে। বিমল নিজের চেয়ারের একপাশে সরিয়া বসিয়া বলিল, আয় ননি, এইখানে বস। ননি অতি কষ্টে গলা হইতে আওয়াজ বাহির করিল, না, আমি বাড়ি যাই। সে রাত্রে ননি ঘুমাইতে পারিল না। গভীর রাত্রে একবার তাহার ইচ্ছা হইল, চিৎকার করিয়া কাঁদে, কিন্তু বালিশ কামড়াইয়া অনেক কষ্টে সে ইচ্ছা রোধ করিল। হঠাৎ একবার বিছানা হইতে লাফাইয়া উঠিয়া ঘরের কোণ হইতে হকি স্টিকখানা তুলিয়া লইয়া দুই হাতে মরাত করিয়া ভাঙিয়া দুখানা করিয়া ফেলিল। নিজের মনে পাগলের মতো বলিতে লাগিল, কেন আমি এমন, কেন আমি এমন, ভীতু ভীতু, উহ, সব্বাই দেখলে, সব্বাই হাসলে, কাল স্কুলে যাব কি করে? এই ঘটনার পর ননি যেন কেমন একরকম হইয়া গেল, যেন কচ্ছপের মতো নিজেকে নিজের মধ্যে গুটাইয়া ফেলিল। বন্ধুদের সঙ্গে কথাবার্তা হাসি গল্প প্রায় বন্ধ করিয়া দিল। সর্বদা একলা ঘুরিয়া বেড়ায় এবং নিজের মনে বিজবিজ করিয়া কি বকে। বিমল একদিন লক্ষ্য করিয়া বলিল, দেখ ননেটা কীরকম হয়ে গেছে, কথাও কয় না। বিশু বিজ্ঞভাবে বলিল, এক্সামিনের পড়া পড়ছে, তোর মতো ফাঁকিবাজ তো নয়। ওর বাবা বলেছেন ফার্স্ট হতে পারলে একটা সোনার রিস্ট ওয়াচ দেবেন। বিশুর অনুমান কিন্তু সর্বৈব ভুল। ননি রিস্ট ওয়াচের লোভে পড়া মুখস্থ করিত না। সে বিড়বিড় করিয়া কেবলই বলিত, আমি ভীতু নই, আমার সাহস আছে, আমি কাউকে ভয় করি না, এবার যে আমার সঙ্গে চালাকি করবে তাকে দেখে নেব, ইত্যাদি। যেন খাঁচার পাখি নিরন্তর ব্যগ্র ব্যাকুল হইয়া খোলা আকাশের মুক্তিমন্ত্র জপ করিতেছে। মাসখানেক পরে একদিন বিশু আসিয়া বলিল, ননি, মাঠে চল, আজ মিশন স্কুলের সঙ্গে আমাদের ম্যাচ আছে। জনসংঘ বা যেখানে অনেক লোকের সমাবেশ, সেখানে যাইতেও ননি মনে মনে ভয় পাইত। তাই সে জোর করিয়া বলিল, আচ্ছা চল। মাঠে ভীষণ ভিড়। অন্যান্য দর্শক ছাড়াও দুই স্কুলের ছেলেরা দলে দলে আসিয়া মাঠ ঘিরিয়া দাঁড়াইয়াছে। ফুটবল খেলায় এই দুই স্কুলে চিরদিন ঘোর প্রতিদ্বন্দ্বিতা চলিয়া আসিতেছে। কোন স্কুল বেশি ভালো খেলে তা চূড়ান্ত নিষ্পত্তি আজ পর্যন্ত হয় নাই, এবং শেষ পর্যন্ত কবে হইবে তাহা বলিবার ক্ষমতা বোধ করি ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের পর্যন্ত নাই। খেলা আরম্ভ হইল। দুই পক্ষের দর্শকই নিজ নিজ খেলোয়াড়দের কখনো ভৎসনাপূর্ণ উগ্রকণ্ঠে, কখনো মিনতি ভরা করুণ সুরে উৎসাহিত করিতে লাগিল। কিন্তু যুযুৎসু দুই দলই সমান দুর্ধর্ষ, কেহই গোল দিতে পারিল না। খেলা দেখিতেই দেখিতে দর্শকবৃন্দ ভীষণ উত্তেজিত ও ঘর্মাক্ত হইয়া উঠিল। শেষে খেলা সমাপ্ত হইতে যখন আর মিনিট পাঁচেক বাকি আছে, তখন ননীদের স্কুল একটা গোল দিল। গোল গোল শব্দে আকাশ বিদীর্ণ করিয়া ছাতা জুতা প্রভৃতির উৎক্ষেপ দ্বারা এই বিজয়কাণ্ডের আনন্দ নির্ঘোষিত হইল। ননী যেখানে দাঁড়াইয়া খেলা দেখিতেছিল, তাহার পাশে একটা বছর আটেকের ছেলে লাফাইয়া নাচিয়া ডিগবাজি খাইয়া চিৎকার করিতেছিল, গোল গোল, হুররে, আমার দাদা গোল দিয়েছে, হুররে, গোল গোল। খেলা আবার আরম্ভ হইয়া গিয়াছে। তখনও ছেলেটা অক্লান্তভাবে চেঁচাইয়া চলিয়াছে। তাহার কাছে দাঁড়াইয়া মিশন স্কুলের একটি ফিরিঙ্গি ছেলে খেলা দেখিতেছিল। গোল খাইবার পর সে বিশেষ একটু মুষড়িয়া গিয়াছিল। তাহার উপর এই পুঁটে ছেলেটার উৎকট আনন্দ তাহার অসহ্য বোধ হইল। সে ছেলেটার চুলের মুঠি ধরিয়া নাড়িয়া দিয়া বলিল, এই চুপ কর, পাজি কোথাকার। ছেলেটা তাহার উদ্দাম উল্লাসে হঠাৎ বাধা পাইয়া আরও জোরে চেঁচাইয়া উঠিল, হ্যাঁ, আমায় মারছে। ফিরিঙ্গি ছেলেটি আচ্ছা করিয়া তাহার কান মলিয়া দিয়া বলিল, চুপ কর, নইলে এক কিক মেরে তোকে ওই গাছের ডগায় তুলে দেব। পুঁটে ছেলেটার সাঙ্গপাঙ্গ বোধ হয় সেখানে কেহ ছিল না, তাই সে ননীকে দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল।
হো ননিদা, দেখো না আমায় মারছে। ননির মনে হইল তাহার গলাটা যেন কে চাপিয়া ধরিয়াছে। বুকের ভেতর অসম্ভব রকম ধরফর করিতে লাগিল। মুখ একেবারে ছাইয়ের মতো সাদা হইয়া গেল। সে কম্পিত স্বরে বলিল, ওকে ছেড়ে দাও, এটুকু ছেলেকে মারছ কেন? ফিরিঙ্গি ছেলেটি মুখ বিকৃত করিয়া বলিল, ওইটুকু ছেলে? পাজি বজ্জাত রাস্কেল কোথাকার! বলিয়া ছেলেটার মাথায় একটা গাঁটটা বসাইয়া দিল। ছেলেটা তারস্বরে কান্না জুড়িয়া দিল। খেলার দিকেই তখন সকলের বাচ্যেন্দ্রিয় নিবিষ্ট হইয়াছিল। এদিকের এই পাশ্চাভিনয় কেহ লক্ষ্য করিল না। ননি অস্বাভাবিক একটা তর্জন করিয়া কহিল, ছেড়ে দাও বলছি, নইলে ভালো হবে না। রোদনরত ছেলেটাকে ছাড়িয়া দিয়া ফিরিঙ্গি ছেলেটি ননির মুখের খুব কাছে মুখ আনিয়া বলিল, লড়তে চাও? আচ্ছা, চলে এসো। কি করিয়া যে এই দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হইল তাহা ননির ঠিক মনে নেই। হঠাৎ সে দেখিল সে ফিরিঙ্গি ছেলেটির সহিত দারুণ লড়াই শুরু করিয়া দিয়াছে। মুহূর্ত মধ্যে তাহাদের ঘিরিয়া একটা চক্র রচনা হইয়া গেল এবং যাহারা ফুটবল খেলা দেখিতেছিল তাহাদের মধ্যে অনেকে এই নতুন খেলা দেখিতে আরম্ভ করিয়া দিল। ফিরিঙ্গি ছেলেটি বোধহয় মুষ্টিযুদ্ধ কিছু কিছু জানিত, তাই প্রথম হইতেই ঘুষি চালাইয়া ননির নাক মুখ ভাঙিয়া দিবার উপক্রম করিল। ননি কিন্তু মরিয়া হইয়া লাগিয়া রহিল। দুজনের বয়স প্রায় সমান, শরীরও সমান বলবান বলিয়া বোধ হয়। লড়াই বেশ জমিয়া উঠিল। ননি একবার লেঙ্গে দিয়া প্রতিপক্ষকে মাটিতে ফেলিয়া তাহার বুকের উপর চাপিয়া বসিল এবং তাহার মুখে মাথায় অপটু হস্তে কিল মারিয়া তাহাকে কাবু করিবার চেষ্টা করিল। ফিরিঙ্গি ছেলেটি কিন্তু ননিকে ঝাড়িয়া ফেলিয়া দিল এবং উঠিয়া দাঁড়াইয়া দুই হাতে ঘুষি চালাইয়া ননির পেট ও মুখ থেতো করিয়া দিতে লাগিল। ননির অবস্থা যায় যায় হইয়া উঠিল, কিন্তু ননির মনে ভয়ের লেশমাত্র নাই। সে তখন যুদ্ধের উল্লাসে মাতিয়া উঠিয়াছে। হাত জিত যে অতি গৌণ ব্যাপার, যুদ্ধটাই যে চরম সার্থকতা, এই মহৎ সত্য ননির শিরায় শিরায় তখন নৃত্য শুরু করিয়া দিয়াছে। হঠাৎ একটা প্রকাণ্ড লাফ দিয়া ননি ফিরিঙ্গি ছেলেটির একেবারে ঘাড়ের উপর গিয়া পড়িল এবং দুই হাতে তাহাকে ভাল্লুকের মতো চাপিয়া ধরিয়া পিষিতে আরম্ভ করিল। ধৃতরাষ্ট্র যেমন করিয়া লৌহ ভীম চূর্ণ করিয়াছিল, এ যেন কতকটা তাই। ফিরিঙ্গি ছেলেটি আর ঘুষি চালাইতে না পারিয়া প্রাণপণে ননির আলিঙ্গন মুক্ত হইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু ননি তখন তাহার সর্বাঙ্গে আঠার মতো ন্যাপটাইয়া গিয়াছে। তাহার বাহুবন্ধন ক্রমেই দৃঢ়তর হইতেছে। ক্রমশ ফিরিঙ্গি ছেলেটির মুখ নীলবর্ণ হইয়া উঠিল। সে বন্ধনমুক্ত হইবার একটা শেষ চেষ্টা করিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, হয়েছে, এবার ছেড়ে দাও প্যাক্স, শান্তি। ননি ছাড়িয়া দিতেই দুজনে মাটিতে বসিয়া পড়িয়া হাঁপাইতে লাগিল। প্রথমে ফিরিঙ্গি ছেলেটি হাত বাড়াইয়া দিয়া বলিল, তোমার গায়ে খুব জোর তো। বক্সিং জানলে কোন কালে তুমি আমায় হারিয়ে দিতে। ননি তাহার সহিত শেক হ্যান্ড করিয়া উৎফুল্লভাবে বাংলা ইংরেজিতে মিশাইয়া বলিল, তুমি খুব ভালো বক্সিং জানো না? উফ, কি কিলটাই মেরেছ, এই দেখো ঠোঁট কেটে গেছে। ফিরিঙ্গি ছেলেটি হাসিয়া বলিল, তুমি শিখবে? আমি ভালো জানি না বটে, কিন্তু তোমাকে শেখাতে পারবো। ননি মহা আগ্রহে বলিল, হ্যাঁ শিখব, কাল থেকেই তাহলে। হ্যাঁ, কি বলো? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ননি গাঙ্গুলি। আমার নাম ডিক, ডিকি ফ্র্যাঙ্কলিন। ডিক চলিয়া গেলে পর ননির বন্ধুবান্ধব ননিকে ঘিরিয়া দাঁড়াইল। ফুটবল ম্যাচ তখন শেষ হইয়া গিয়াছে। বিশু সগর্বে তাহার পিঠ ঠুকিয়া বলিল, সাবাস খালিফা, হিম্মত দেখিয়েছিস বটে। আমি বরাবরই জানি ননেটা চুপচাপ থাকে বটে, কিন্তু ভেতরে ভেতরে ও একটা আসল গুন্ডা। ননি, চোখটা একেবারে বুজে গেছে যে। ননি একটিমাত্র দৃষ্টিক্ষম চক্ষু ও পটলের মতো স্ফীত ওষ্ঠপুট লইয়া একগাল হাসিয়া বলিল, কিচ্ছু নয়, কালই সেরে যাবে। দিক কিন্তু বেশ ছেলে না?
সেদিন হল্লা করিতে করিতে গান গাহিতে গাহিতে বাড়ি ফিরবার পথে ননি জীবনে প্রথম পরিপূর্ণ মুক্তির আস্বাদ পাইল। যে রাক্ষসটা এতদিন তাহাকে মুঠির মধ্যে পিষিয়া মারিবার উপক্রম করিয়াছিল, আজ সহস্তে সেই রাক্ষসটাকে বধ করিয়া যেন বিজয়ীর ললাটিকা পড়িয়া সে বাড়ি ফিরিল। এতক্ষণ আপনারা শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিজয়ী। গল্পটি আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আমার গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তক্ষুনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।